চারমূর্তি, নারায়ণ গঙ্গোপাধ্যায়। পর্ব ১৬। মোক্ষম লাড্ডু পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ। কাঠের লরির সে কি দৌড়! একে তো হৈ হৈ করে ছুটছে, তাই ভেতরের কাঠগুলো যেন হাত পা তুলে নাচতে শুরু করেছে। যদিও মোটা দড়ি দিয়ে কাঠগুলো বেশ শক্ত করে বাঁধা, তবু মনে হচ্ছিল কখন যেন আমাদের নিয়ে ওরা চারদিকে ছিটকে পড়ে যাবে। জামঝাঁকানো দেখেছ কখনো? সেই যে দুটো বাটির মধ্যে পুড়ে ঝকড়ঝকড় করে ঝাঁকায় আর জামের আটিটাটিগুলো সব আলাদা হয়ে যায়। ঠিক তেমনি করে আমার জ্বরের পিলে টিলে ঝাঁকিয়ে দিচ্ছিল। আমার সন্দেহ হতে লাগলো, আর কিছুক্ষণ পরে আমি আর পটলডাঙার প্যালারাম থাকবো না, একেবারে শ্রীবৃন্দাবনের শ্রীকচ্ছপ হয়ে যাব। মানে, সব মিলিয়ে একসঙ্গে তালগোল পাকিয়ে যাব। এর মধ্যে ঝরা ত্রিরাত, নাকের ওপর দিয়ে কে যেন চাবুক আঁকড়ে দিলে। একটা গাছের ডাল। টেনিদা বললে, ই হতভাগা ক্যাবলার বুদ্ধিতে পড়েই আজ মাঠে মারা যাব। ক্যাবলা স্টুপিডটা এর মধ্যেও রসিকতার চেষ্টা করলে, মাঠে নয় রাস্তায়, রামগড়ের রাস্তায়। রাস্তায়? টেনিদা দাঁত খিচিয়ে বললে, দাঁড়া না একবার, রামগড় পৌঁছে যাই। তারপর? তারপর বললে কোত? মানে, ক্যাবলাকে কোত করে গিলে খাবে তা বললে না। একটা মোক্ষম ঝাঁকুনি খেয়ে ওটা বেরিয়ে এল মুখ দিয়ে। হাবুল সেন ঘ্যান ঘ্যান করতে লাগলো, ইস, কর্ম তো সারছে। প্যাটের মধ্যে গজাদার রসগোল্লা যে ছানা হইয়া গেল। আমি বললুম, শুধু ছানা? এর পরে দুধ হয়ে যাবে। টেনিদা শুরু করলে, দুধ? দুধেও কুলোবে না, একটু পরে পেট ফুঁড়ে শিং টিং সুস্থ একটা গরুও বেরিয়ে আসছে দেখে নিস। হাবুল আবার ঘ্যান ঘ্যান করে বললে, ও সত্য কইছ, প্যাট ফুইরা গড়ি বাহির হইব অখনে। ক্যাবলা চেঁচিয়ে গান ধরলে, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হেন্টাজ। টেনিদা রেগেমেগে কি একটা বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, এমন সময় আবার সেই পেল্লায় ঝাঁকুনি। টেনিদা সংক্ষেপে বললে, ঘো ঘো ঘোত। কিন্তু সব দুঃখেরই শেষ আছে। শেষ পর্যন্ত লরি রামগড়ের বাজারে এসে পৌঁছল। গাড়িটা এখন একটু আস্তে আস্তে যাচ্ছে, আমরা চারজন কোনো মতে কাঠের ওপর উঠে বসেছি। হঠাৎ, আরে ভগলু, দেখ ভাইয়া, লরিকা উপর চার লেরোকা বারকা মাফিক বইঠলবা। তিনটে কালো কালো ছোকরা আমাদের দেখে দাঁত বের করে হাসছে। আমি ভীষণ রেগে বললুম, তুমলোক বান্দর হো, তুমলোক বন্ধু হো। শুনে একজন অমনি বো করে একটা ঢিল চালিয়ে দিলে একটুর জন্যে আমার কানে লাগলো না। আমাদের লরির ড্রাইভার চেঁচিয়ে বলল, মারকে টিকি উখাড় দেব। ছোকরাগুলোর অবশ্য টিকি ছিল না, তবু দাঁত বের করে ভেঙচি কাটতে কাটতে কোথায় যেন হাওয়া হয়ে গেল। লরিটা আর একটু এগোতেই ক্যাবলা বললে, টেনিদা কুইক, ওই যে নীল মোটর। তাকিয়ে দেখি, সত্যিই তো, আমাদের থেকে বেশ খানিকটা আগে একটা মিঠাইয়ের দোকানের সামনে শেঠ ঢুন্ডুরামের নীল রঙের মোটরটা দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধড়াস ধড়াস করতে লাগলো। আবার সেই গজেশ্বর, সেই সন্ডা জোয়ান ভয়ঙ্কর লোকটা। এর চাইতে লরির ওপরে কচ্ছপরাম হয়ে থাকলেই ভালো হতো, অনেক বেশি আরাম পাওয়া যেত। কিন্তু ক্যাবলা ছাড়বার পাত্র নয়, টেনে নামাল শেষ পর্যন্ত। শোন প্যালা, তুই আর হাবলা এই পিপুল গাছটার তলায় বসে থাক। বসে বসে ওই নীল মোটরটাকে ওয়াচ কর। আমরা ততক্ষণে একটা কাজ সেরে আসি। লরিটা ভাড়া বুঝে নিয়ে চলে গিয়েছিল। কাছে থাকলে আমি আবার তোড়াক করে ওটার ওপরে উঠে বসতুম, তারপর যেদিকে হোক সরে পড়তুম। কিন্তু একই গেরো রে বাপু, এই পিপুল গাছতলায় বসে ওয়াচ করতে থাকি, আর এর মধ্যে গজেশ্বর এসে ক্যাক করে আমার ঘাড় চেপে ধরুক। আমি নাক টাক চুলকে বললুম, আমি তোমাদের সঙ্গেই যাই না, হাবুল এখানে একাই সব ম্যানেজ করতে পারবে। ক্যাবলা বললে, বেশি ওস্তাদি করিসনি, যা বললুম তাই কর, বসে থাক ওখানে, গাড়িটার ওপরে বেশ করে লক্ষ্য রাখিস। আমরা 10 মিনিটের মধ্যেই ফিরব, এসো টেনিদা। এই বলে পাশের একটা রাস্তা দিয়ে ওরা টুক করে যেন কোন দিকে চলে গেল। আমি বললুম, হাবলা, উ, দেখলি কাণ্ডটা? হাবলা তখন পিপুল গাছের গোড়ায় বসে পড়েছে। মস্ত একটা হাই তুলে বললে, সইত্য কইছ। এভাবে বোকার মতো এখানে বসে থাকবার কোনো মানে হয়? হাবুল আর একটা হাই তুলে বললে, না, তার চাইতে ঘুমানো ভালো। আমার কাঁচা ঘুমটা তোরা মাটি কইরজা দিছস তার উপর লরির ঝাঁকানি, ইস শরীরটা ম্যাজ ম্যাজ করতে আছে। এই বলেই হাবুল পিপুল গাছটায় ঠেসান দিলে।
আর তখনই চোখ বুজল, বললে বিশ্বাস করবে না, আরো একটু পরে ফর ফো ফো করে হাবলের নাক ডাকতে লাগলো, কাণ্ডটা দেখো একবার। আমি ডাকলুম, হাবলা হাবলা। নাকের ডাক নামিয়ে হাবুল বললে, এই দিন দুপুরে গাছতলায় বসে ঘুমুচ্ছিস কি বলে? হাবুল বেজার হয়ে বললে, বেশি চিল্লাচিল্লি করবি না, পেলা কইয়া দিলাম, শান্তিতে একটু ঘুমাইতে দে। সঙ্গে সঙ্গেই পরম শান্তিতে সে ঘুমিয়ে পড়ল। আর নাকের ভেতর ভেটকে ফুরত ফুরুত করে শব্দ হতে লাগলো, যেন ঝাঁক বেঁধে চড়ি উড়ে যাচ্ছে। কি ছোটলোক, কি ভীষণ ছোটলোক! এখন আমি একা বসে থায় পাহারা দিই। কি যে রাগ হলো বলবার নয়। ইচ্ছে করতে লাগলো ওর কানে কটাং করে একটা চিমটি দিই, কিন্তু তক্ষুনি দেখলুম তার চাইতেও ভালো জিনিস আছে। বেশ মোটা মোটা একদল লাল পিঁপড়ে যাচ্ছে মার্চ করে। ওদের গোটা কয়েক ধরে ক্যাবলার নাকের ওপর ছেড়ে দিলে কেমন হয়? একটা শুকনো পাতা কুড়িয়ে লাল পিঁপড়ে ধরতে যাচ্ছি, হঠাৎ, আরে খোকা, তুমি এইখানে? তাকিয়ে দেখি শেঠ ঢুন্ডুরাম। ভয় আমার পেটের মধ্যে 1 ডজন পটল আর 2 ডজন শিঙি মাছ একসঙ্গে লাফিয়ে উঠল। আমি একটা মস্ত হা করলুম, শুধু বললুম, আ। শেঠ ঢুন্ডুরাম হাসলেন, রামগড়ে বেড়াইতে এসেছ? তা বেশ বেশ, কিন্তু এইখানে গাছের তলায় বসিয়ে কেন? লেকিন মুখ দেখে মনে হচ্ছে তোমার বহুত খিদে পেয়েছে। খিদে বলে কি? সেই শালপাতার ঠোঙাটা শোকার পর থেকে আমার সমস্ত মেজাজ বিগড়ে রয়েছে। মনে হচ্ছে আকাশ খাই, পাতাল খাই। এমন অবস্থা হয়েছে যে শেঠ ঢুন্ডুরামের ভুঁড়িটাতেই হয়তো করাত করে কামড় বসিয়ে দিতে পারি। কিন্তু সে কথা কি আর বলা যায়? শেঠ চুন্ডুরাম বললেন, আরে খিদে পেয়েছে তাতে লজ্জা কি? আইসো হামার সঙ্গে, ওই দোকানে বহুত আচ্ছা লাড়ু মিলে গরমা গরম সিঙ্গারা ভি আছে। খাবে? আমি খিলাবো, তোমাকে পয়সা দিতে হবে না। এই পটলডাঙার প্যালারামকে বাঘ বালুক কায়দা করতে পারে না, টেনিদার গাঁটটা দেখেও সে বুক টান করে দাঁড়িয়ে থাকে। অঙ্কে গোল্লা খেলেও তার মন মেজাজ বিগড়ে যায় না। কিন্তু খাবারের নাম করেছ কি? এমন দুর্ধর্ষ প্যালারাম একেবারে বিধ্বস্ত। আমি আমতা আমতা করে বললুম, লেকিন শেঠজি, গজেশ্বর। চুন্ডুরাম চোখ কপালে তুলে বললেন, গজেশ্বর? কোন গজেশ্বর? আমি বললুম, সেই যে একটা প্রকাণ্ড জোয়ান হাতির মতো চেহারা আপনার গাড়িতে এসেছে। চুন্ডুরাম বললেন, রাম রাম সীতারাম, আমি কোনো গজেশ্বরকে জানে না। আমার গাড়িতে হামি ছাড়া আর কেউ আসেনি। তবে যে স্বামী ঘুটঘুটানন্দের গাড়ি। ঘুটঘুটানন্দ? চুন্ডুরাম ভেবে চিনতে বললেন, হা হা, একটু বুড়া রাস্তায় হামার গাড়িতে উঠেছিল বটে। হামাকে বললে, শেঠজি, রামগড় বাজারে আমি নামবে। আমি তাকে নামাইয়ে দিলুম, সেই স্টেশনের দিকে চলিয়ে গেল। এরপরে আর অবিশ্বাসের কি থাকতে পারে? চুন্ডুরাম বললে, আইসা খোকা আইসো, ভালো লাজু আছে, গরম সিঙ্গারা ভি আছে। আর থাকা গেল না, পটলডাঙার প্যালারাম কাত হয়ে গেল। হাবলা তখনও নাক ডাকিয়ে ঘুমুচ্ছে, আর ওর নাকের ভেতর থেকে সমানে চড়ুই পাখি উড়ছে। একবার মনে হলো ওকে জাগাই, তারপরেই ভাবলুম, না থাক পড়ে, আমি একাই গুটি গুটি ঢুন্ডুরামের সঙ্গে গেলাম। মস্ত খাবারের দোকান, থরে থরে লাড়ু আর মতিচুর সাজানো, প্রকাণ্ড কড়াইয়ে গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, গন্ধেই প্রাণ বেরিয়ে যেতে চায়। শেঠজি বললেন, আইসা খোকা, ভিতরে আইসো। এদিক ওদিক তাকিয়ে দেখি গজেশ্বর কিংবা ঘুটঘুটানন্দের টিকির ডগাটিও কোথাও নেই। ঢুকে তো পড়ি। দোকানের ভেতরে একটা ছোট্ট খাবারের ঘর। বসেই শেঠজি ফরমাশ করলেন, স্পেশাল 1 ডজন লাড়ু আর 6 সিঙ্গারা। আমি বিনয় করে বললুম, আবার অত কেন শেঠজি? চুন্ডুরাম বললেন, আরে বাচ্চা খাও না, বহুত বড়িয়া চিজ আছে। শালপাতায় করে বড়িয়া চিজেল। একটা লাড় খেয়ে দেখি যেন অমৃত। সিঙ্গারা তো নয়, যেন কচি পটল দিয়ে শিঙি মাছের ঝোল। আর বলতে হলো না, আমি কাজে লেগে গেলুম। গোটা 4 লাড় আর গোটা 2 সিঙ্গারা খেয়েছি, এমন সময় হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। তারপর চোখে অন্ধকার দেখলুম। তারপর স্পষ্ট শুনলুম গজেশ্বরের অট্টহাসি। পেয়েছি এটাকে, 1 নম্বরের বিচ্ছু। আজই এটাকে আমি আলুকাবলি বানিয়ে খাবো। ব্যাস, দুনিয়া একেবারে অথই অন্ধকার। আমি চেয়ার টেয়ার শুদ্ধ হুড়মুড় করে মাটিতে উল্টে পড়ে গেলুম।